প্রথম হচ্ছে খুব অ্যাটেন্টিভ হয়ে মনোযোগ সহকারে ইন্টারভিউয়ের প্রশ্নগুলো শুনতে হবে, বা প্রশ্নের মাঝে মাঝে যদি উনি কোনো উত্তরের ব্যাপারে বা কোনো বিষয় যদি উনি নিজে সেখানে কিছু তোমাকে পরামর্শ বা কিছু কনসেপ্ট দিতে চান, সে সময় তোমাকে অ্যাটেন্টিভলি সেটা শুনতে হবে। অর্থাৎ তোমাকে খুব সুন্দর করে অ্যাটেন্টিভলি, মানে কি, মনোযোগ সহকারে, আগ্রহ সহকারে, ইন্টারেস্ট সহকারে তোমাকে শুনতে হবে, এবং সেখানে তোমার আই কন্ট্যাক্ট থাকবেই অবশ্যই। এটা তোমাকে শোনার একটা, মানে তুমি যে একটা লিসনিং ক্যাপাবিলিটি, শোনার যে একটা স্কিল, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যখন শুনবে ওনার কথাগুলো, তখন তুমি এজ এ লার্নার হিসেবে বিহেভিয়ার করবে। অর্থাৎ তুমি যে শুনছো, তুমি সেটা তোমার বিহেভিয়ারের মধ্যে এটা ফুটে উঠবে, হ্যাঁ, যে আমি খুব অ্যাটেন্টিভলি শুনছি, এবং আই কন্ট্যাক্টটাও খুব সুন্দরভাবে আমি রেখেছি ওনার সঙ্গে, ঠিক আছে। এবং তুমি যখন শুনছো, তখন তার এক্সপ্রেশনগুলো, যে উনি যখন বলছেন যে জানো তো এই যে মিড ডে মিল বিষয়টা, এটা এইভাবে হয়, তখন তুমি হয়তো শুনছো, তুমি তো সেখানে রিয়েক্ট করছো, মানে তুমি মাথা নাড়াচ্ছ, বা তুমি যেটা, উনি যেটা নেগেটিভ কথা বলছেন সেটা তুমি মাথা একটু না সূচক একটু তোমার রিয়েকশনটা হচ্ছে। তো এই ধরনের যে অ্যাটেন্টিভলি তুমি শুনছো, অ্যাটেনশন সহকারে, ইন্টারেস্ট সহকারে তুমি যে শুনছো, এজ এ লার্নার বিহেভিয়ারটা তোমার মধ্যে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু দেখাতে হবে ফার্স্ট। তাহলে এটা তোমাকে করতে হবে ইন্টারভিউতে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কি, তোমার আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টটা, এটা আগেও আমি অনেকবার বলেছি তোমাদেরকে, আজকে আরও খুব ভালোভাবে বলছি। আই কন্ট্যাক্টটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা যখন ইন্টারভিউ কক্ষের মধ্যে প্রবেশ করছি, তো প্রবেশ করার সময় আমি ফার্স্ট আই কন্ট্যাক্ট করবো, যে আমি অনুমতি নিচ্ছি, যে স্যার আমি আসতে পারি রুমের মধ্যে, ঠিক আছে। এই জন্য তুমি পারমিশন নিচ্ছ, তো সেই সময় তুমি কিন্তু ওনার পারমিশন নেওয়ার সময় একটা আই কন্ট্যাক্ট করছো। এরপরে তুমি আর কোনো আই কন্ট্যাক্ট করবে না, তুমি সোজা হেঁটে হেঁটে আসবে, ওনাদেরকে তাকাবে না। তারপরে তুমি যখন আসছো ইন্টারভিউয়ারের সামনে, টেবিলের পাশে, চেয়ারের পাশে তুমি দাঁড়িয়ে আছো টেবিলের সামনে, তখন তুমি ইন্টারাক্ট করছো স্যারদের সঙ্গে, এবং আই কন্ট্যাক্টও করছো, এবং সেখানে তুমি গুড মর্নিং বা গুড নুন, তুমি ওনাদেরকে জানাচ্ছ, সম্ভাষণ জানাচ্ছ, তখনও কিন্তু তোমার আই কন্ট্যাক্টটা প্রত্যেকের সঙ্গে হচ্ছে, হলো। এরপরে তুমি কি করলে, তোমার চেয়ারে অনুমতি নিয়ে, বা উনিও বললেন যে বসে পড়ো, তুমি চেয়ারে বসে পড়লে। এবারে বসে পড়ার পর যখন ওনারা প্রশ্ন করছেন, তখন যিনি প্রশ্ন করছেন তার প্রতি তোমার আই কন্ট্যাক্ট থাকছে, এবং যখন তুমি উত্তর দিচ্ছ, তখন কিন্তু প্রত্যেক ইন্টারভিউয়ারের সঙ্গে একটা গ্যাপ রেখে নির্দিষ্টভাবে অ্যান্সারটা দেওয়ার সময় আই কন্ট্যাক্ট রাখবে। কারণ তুমি একজনকে বলছো না, যিনি প্রশ্ন তোমাকে করলেন, যে তুমি শুধু ওনাকেই উত্তরটা শোনাচ্ছ, বা শুধুমাত্র ওনার সঙ্গে আই কন্ট্যাক্ট রাখছো, এমনটা নয়। তুমি অ্যান্সার দেওয়ার সময় প্রত্যেকের সঙ্গে আই কন্ট্যাক্ট রেখে রেখে অ্যান্সারটা দেবে, ঠিক আছে। এখানে একটা আই কন্ট্যাক্টের জায়গায় থাকলো। দ্বিতীয়ত হচ্ছে, এবার যখন তুমি উঠবে, ওঠার পরে যখন তুমি পারমিশন নিয়ে আবার বেরিয়ে আসছো ইন্টারভিউ কক্ষের মধ্যে, তখনও তুমি লাস্ট আবার যখন তুমি ওনাদেরকে ধন্যবাদ বা থ্যাংক ইউ বলছো, তখনও উনি প্রত্যেকের সঙ্গে আই কন্ট্যাক্ট রেখে তুমি বেরিয়ে আসছো, ঠিক আছে। তো এই জিনিসটা, আই কন্ট্যাক্ট বিষয়ে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, বা এটা তোমাকে করতে হবে, ঠিক আছে। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, যে এটাও খুব করা জরুরি, যেটা হচ্ছে তোমার ইন্টারভিউ শেষে যখন উনি বলবেন যে আপনার ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন, তখন তুমি যখন আসছো, তখনও কিন্তু উঠে যে ধন্যবাদ বা থ্যাংক ইউ, এটা জানানো প্রত্যেককে, হুম, জি স্যার, থ্যাংক ইউ স্যার, মানে একবার থ্যাংক ইউ বললে, কিন্তু প্রত্যেকের সঙ্গে আই কন্ট্যাক্টটা রাখলে, ঠিক আছে। তারপর তুমি বেরিয়ে আসছো, তো এটাও খুব করা জরুরি। 3 নম্বর পয়েন্ট যেটা বললাম, যে বেরিয়ে আসার সময় থ্যাংক ইউটা জানানো, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে তোমার গেট আপ বা তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেটা খুব পজিটিভলি হবে। আমি এটা বারবার বলেছি, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার গেট আপ, মানে তোমার যে ড্রেস সেন্স যেটা রয়েছে, বা তোমার যে অন্যান্য শু থেকে শুরু করে, বেল্ট থেকে শুরু করে কেমন কী হবে, সেগুলো আমি আগে বলেছি ক্লাসে। তো সেই জিনিসটাও যেন ঠিকঠাক থাকে, এটাও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে কি, তুমি যখন ডেমনস্ট্রেশন ক্লাস দেবে, তখন তোমাকে অবশ্যই যে লাইভ অবজেক্টগুলো রয়েছে ওখানে, সেগুলোকে টিএলএম হিসেবে ব্যবহার করতে হবে, কারণ টিএলএম ব্যবহার করাটা খুব ইম্পর্ট্যান্ট, ওকে। তার পরবর্তী ক্ষেত্রে যদি আমাকে যদি দেখি, যে অবশ্যই তোমাকে যেটা করতে হবে, যে ডেমনস্ট্রেশন ক্লাস যখন তুমি কন্ডাক্ট করছো, সেখানে যেন তোমার স্কিলগুলো যেন সঠিকভাবে সব ইউজ করা যায়। সেই স্কিলগুলো যেমন ধরো, তোমার এই যে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা, সমন্বয় সাধন দক্ষতা, বা তোমার এই যে কৃতকলার সমন্বয় সাধন, ঠিক আছে, বা তোমার যে অন্যান্য যেগুলো স্কিল রয়েছে, 5টা না 6টা স্কিল আছে, এই স্কিলগুলোকে যেন আমি অবশ্যই সেখানে ইমপ্লিমেন্ট করি। তো এগুলো কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এছাড়া আর কি করতে হবে, যেমন আমি যখন পড়াবো, তখন কিন্তু যেন একটা মুভমেন্ট হয় আমার, আমি একটা জায়গায় দাঁড়িয়ে যেমন ক্লাসটা না করি, ঠিক আছে, আমি যেন একটু মুভমেন্ট করি, মানে একটা জায়গা থেকে দাঁড়িয়ে না পড়িয়ে আমি যেন একটু ওই যে যেটুকু পরিসর রয়েছে, সেটুকু পরিসরের মধ্যে যেন আমি একটু ঘুরে ঘুরে পড়াতে পারি, ওকে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ডেমনস্ট্রেশন ক্লাস সময়ে, যে আমি যখন যে যে সমস্ত ইন্টারভিউয়াররা রয়েছেন, তাদেরকে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি, এবং তার জন্য ওনাদের পারমিশন নেব, ঠিক আছে।
যে স্যার আমি কি আপনাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ধরতে পারি? তো পারমিশন নিয়ে সেটা করতে হবে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু ইন্টারভিউর মধ্যে তোমাকে করণীয়, মানে এগুলো না করলে কিন্তু ইন্টারভিউ সাকসেসফুল হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে মিডিয়াম। মানে ইন্টারভিউয়াররা যখন আমাকে কোনো প্রশ্ন করবেন, ঠিক আছে? তখন ওনারা যে মিডিয়ামে আমাকে প্রশ্ন করছেন, ওনারা বাংলা মিডিয়াম, কারণ আমার ইন্টারভিউটা বাংলা মিডিয়ামেই হবে। তো ওনারা যে মিডিয়ামে আমাকে প্রশ্ন করবেন, সেই মিডিয়ামে আমি যেন উত্তরটা দিই। এর মানে এই নয় যে মাঝে মাঝে একটা আধটা ইংলিশ টার্ম চলে গেল মানে এটা ভুল হয়ে গেল, এমনটা নয়। মাঝে মাঝে একটা আধটা ইংলিশ টার্ম তুমি ইউজ করতেই পারো, এটা সাধারণভাবে কথা বলতে গেলে আমরা ইউজ করি, ওকে? কিন্তু চেষ্টা করতে হবে যেন উনি যে মিডিয়ামে তোমাকে প্রশ্ন করছেন সেই মিডিয়ামে তুমি উত্তর দাও, এবং এটা স্বাভাবিক যে উনি বাংলা মিডিয়ামেই তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি বাংলা মিডিয়ামেই উত্তর দেবে। কিন্তু অনেকে কি করে যে বেশি বেশি করে ইংলিশ টার্ম ইউজ করে দেয়, একটা কথা বলতে যাচ্ছে বেশি বেশি করে ইংরেজি টার্ম ইউজ করছে, এটা কিন্তু করা যাবে না। কারণ বেশি বেশি ইউজ করলে কি হবে, ওনার মধ্যে একটা ভ্রান্ত ধারণা হোক বা যে কোনো ধারণা তৈরি হবে, মিসকনসেপশন তৈরি হবে যে তুমি তাহলে ক্লাসরুমেও যখন পড়াবে তখন তোমার মধ্যেও সেই ইংলিশ যে একটা বেশি বেশি ইউজ করার টার্ম, বা তুমি হয়তো অনেকে ইংলিশ অনার্সের আছে তারা সেখানে বলবে আমি একটু ইংলিশ অনার্সের, মানে আমি একটু ইংলিশটা দেখানোর চেষ্টা করি। তো এমনটা করতে যেও না, ঠিক আছে? তুমি বাংলা মিডিয়ামে যাবে, বাংলা মিডিয়ামের একজন ক্যান্ডিডেট হিসেবে তুমি ইন্টারভিউ দিচ্ছ, তো সুতরাং তুমি বাংলাতেই কথা বলো। মাঝে মাঝে একটা আধটা রেয়ারলি ইংলিশ ওয়ার্ড ইউজ করতেই পারো, কিন্তু বেশি বেশি করে ইংরেজি ওয়ার্ড ইউজ করতে যাবে না। কারণ এটা পরবর্তী সময় উনি ভাবতে পারেন যে তুমি ক্লাসরুমেও এইভাবে তুমি ইউটিলাইজ করো, তখন বাচ্চারা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো মিডিয়ামটাও যেন আমার ঠিক থাকে। এর পরবর্তী জিনিসটা আমাকে করতে হবে, এটা হচ্ছে অনেস্ট থাকা। অনেস্ট মানে সৎ থাকা। ইন্টারভিউতে আমি যেন কোনো মিথ্যার মানে প্রশ্রয় না নিই, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি মিথ্যার কোনো আশ্রয় নাও, কোনো উত্তর দেওয়ার সময় মিথ্যা কথা বলো, তাহলে সেখানে কি হবে না, তোমাকে সেই মিথ্যার একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরও হাজার হাজারটা মিথ্যা তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো তখন হয়তো তুমি সেখানে অনেকগুলো মিথ্যা কথা বলতে গিয়ে তুমি সেখানে ধরা পড়ে যেতে পারো, ঠিক আছে? তো এটা এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমাকে যখন কাউন্টার প্রশ্ন উনি করবেন তখনও তোমাকে সেখানে বিপদে পড়ে যেতে পারো, কারণ তোমার কাছে তো অনেকগুলো মিথ্যা বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে, এবং তোমার মিথ্যা কথা যখন কেউ বলে তখন তার চোখে মুখে এক্সপ্রেশন ফুটে ওঠে। এবার হচ্ছে ধরো দেখা গেল যে ইন্টারভিউয়ার যখন প্রশ্ন করছেন, তো সেখানে হয়তো কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু কনসেপচুয়াল প্রশ্ন। এবারে সেই কনসেপচুয়াল প্রশ্নগুলোতে আমাকে যে অ্যান্সারটা আমি দেবো সেটা যেন ওপেন এন্ডেড অ্যান্সার হয়, ওকে? ওপেন এন্ডেড বলতে আমি আগেও বলেছিলাম, ওপেন এন্ডেড বলতে যে প্রশ্নের উত্তরটা এরকম হবে যে অ্যান্সার দেওয়ার সময় তুমি বলবে যে হ্যাঁ এটা হতে পারে, হুম, বা এটা হওয়া উচিত, হ্যাঁ, বা এভাবে করা যেতে পারে। তো এরকমভাবে অ্যান্সারটা তুমি দিচ্ছ, ঠিক আছে? এবং যখন কোনো একটা বিতর্কমূলক প্রশ্ন যদি উনি করেন, তো সেক্ষেত্রেও আমাকে লক্ষ্য রাখতে হবে যে সেই প্রশ্নগুলোর যাতে আমি নিরপেক্ষ থাকি, ওকে? আমি যেন নিরপেক্ষ থাকি, এবং এক্ষেত্রেও যেন আমি সেখানে কোনো একটা নির্দিষ্ট পার্টি বা গভর্নমেন্টের পক্ষে কথা বলবো এমনটা যেন না হয়, হ্যাঁ? এছাড়া আরেকটা জিনিস, ইন্টারভিউতে যখন কোনো ব্যক্তি বিশেষ কোনো নাম আসবে, ওনারা কোনো ব্যক্তির নাম জিজ্ঞেস করলেন, তো সে সময় যেন আমি অবশ্যই সেই ব্যক্তির নামের সামনে মাননীয় বা মাননীয়া শব্দটা ইউজ করব, হ্যাঁ? কারণ অনেক সময় আমরা এই যে মাননীয়া, হয়তো তিনি একজন রাজ্যের হতে পারেন বা আমাদের দেশের হতে পারেন বা ইন্টারন্যাশনাল ফিগারও হতে পারেন। তো সেখানে অবশ্যই তার নামের সামনে একটা শ্রদ্ধাস্পদক একটা অলঙ্কার বা একটা অভিভূষণ আমি বসাবো, ঠিক আছে? কিন্তু এমনটা নয় যে একটা টেররিস্টের কথা উঠে আসছে সেখানে আমি তার সামনে মাননীয় বসাবো, এমনটা নয়, ঠিক আছে? তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটা আমাকে ভাবতে হবে বা এটা করতে হবে, ঠিক আছে? এছাড়া কিছু প্রশ্ন থাকে যেগুলো খুব নৈর্ব্যক্তিক প্রশ্ন, মানে বলা যেতে পারে অবজেক্টিভিটি টাইপ অফ কোশ্চেন, যে প্রশ্নের উত্তর একটাই এবং সেই প্রশ্নের উত্তর দ্বিতীয় হয় না, একটাই প্রশ্ন। যেমন ধরো জিজ্ঞেস করা হলো যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? তো এক্ষেত্রে তুমি জানো না উত্তরটা, তো এর তো তোমাকে অনুমান করা যাবে না যে আমি অনুমান করে বলতে পারি বা আমার মনে হয়, এটা তো বলা যাবে না। তুমি জানো না যদি উত্তরটা, তুমি বলবে স্যার আমার উত্তরটা জানা নেই, বা তুমি বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটুকু বলা যেতে পারে। কিন্তু তুমি এরকম বলতে পারো না যে স্যার আমার মনে হয় উত্তরটা এটা হবে, হ্যাঁ, গান্ধীজি হবে, উত্তরটা গান্ধীজি হবে। তো এমনটা যেন না হয়। তো অনুমানমূলক যে প্রশ্ন সেখানে তুমি অনুমান করে বলতে পারো যে স্যার আমার মনে হয় এটা হতে পারে, এই কারণগুলো হতে পারে, এবং যেটা অনুমানমূলক প্রশ্ন, হ্যাঁ, বা অনুমান দিয়ে তুমি যখন কোনো প্রশ্নের উত্তর, এইসব ক্ষেত্রে নৈর্ব্যক্তিক প্রশ্ন বা অবজেক্টিভিটি টাইপ অফ প্রশ্নের ক্ষেত্রে যখন ওরা জিজ্ঞেস করবেন, যদি তুমি অনুমান করে বলতে চাইছো তাহলে অবশ্যই আগে পারমিশন নেবে যে স্যার আমি কি আপনার অনুমতি নিয়ে আমি কি একটু অনুমান করে বলতে পারি যে এটা উত্তর এটা হবে, ঠিক আছে? তখন উনি যদি অনুমতি দেন, হ্যাঁ তুমি বলতে পারো, ভেবে বলো, তখন তুমি সেটা একটা অনুমতি নিয়ে ওনার বলছো, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এটাও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই জিনিসটা আমাকে করতে হবে, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট।